আচ্ছা, যদি বলি প্রতি পাম্পে মাত্র 20 থেকে 25 টাকা খরচ করে ধান গাছের লাল হয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া এইগুলো ঠেকাতে পারবেন। পাশাপাশি ধান গাছে প্রচুর পরিমাণে পাশকাঠির সংখ্যা বাড়াতে পারবেন, ধান গাছের ওভারঅল চেহারা ঝাঁ চকচকে করতে পারবেন এবং সবশেষে ধানের যে ফলন সেই ফলনের পরিমাণও কিন্তু বাড়াতে পারবেন। তাহলে মনে হয় এই 2024 সালে এসে দাঁড়িয়ে অনেকেই হয়তো আমার এই কথাটা বিশ্বাস করতে চাইবেন না। তো চলুন আপনাদেরকে এই ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার করে দিই। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে থাকুন। আপনারা আউশ, আমন, বোরো যে মরশুমে ধান চাষ করেন না কেন, কয়েকটা প্রশ্ন কিন্তু বারে বারে ঘুরে ফিরে আসে। সেগুলো হচ্ছে ধান গাছ লাল হয়ে যাচ্ছে, ধান গাছ হলুদ হয়ে যাচ্ছে, ধান গাছের বাড়বাড়ন্ত নেই, ধান গাছ বসে গেছে, পাশকাঠির সংখ্যা নেই, এই সমস্ত হেনা তেনা নানা ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে। তো এই সমস্ত কিছুর সমাধান আপনারা পেয়ে যাবেন মাত্র 20 থেকে 25 টাকা খরচ করেই। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই বছর আমি সিনজেন্টা 10-11+ হাইব্রিড ধানের চাষ করেছি এবং এখন যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটার অবস্থাই কিন্তু সবচেয়ে খারাপ ছিল এবং এটা আপনারা ভিডিওতে দেখেছিলেন। এবং সেই সময় আমি এই জমিটার জন্য স্পেশাল একটা চাপানের ব্যবস্থা করেছিলাম, সেটাও আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন। এবং তারপরে আজকে যদি এর চেহারা দেখেন, আজকে মোটামুটি এর 41-42 দিন বয়স হলো রোপণের পর থেকে। আজকের চেহারাটা দেখুন আর এর আগের 10 থেকে 12 দিন আগের চেহারাটাও আপনারা দেখে নিন, কত পার্থক্য। আজকে ধানের চেহারা দেখুন, ধানের হাইট দেখুন, বাড়বাড়ন্ত দেখুন এবং পাশকাঠির সংখ্যাও যথেষ্ট পরিমাণে এসেছে। পাতার রঙও যদি দেখেন কালচে সবুজ নেই এবং ধান গাছের পাতাগুলো ঝাঁ চকচকে রয়েছে, রোগ মুক্ত রয়েছে। তো এইরকম ভাবে যদি আপনার ফসলকে আপনি রোগ মুক্ত রাখতে পারেন, পরবর্তী ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু আপনারা ভালো ফলন নিশ্চিত করতে পারবেন। তো আজকে এই জমিতে এবং আমার যত যা ধানের জমি আছে সেখানে আমি স্প্রে করতে চলেছি এই এরিজের মেজর সোল পেডি প্ল্যান্টেশন স্পেশাল। এটা আমিও স্প্রে করছি এবং আপনারাও কেন এটা অতি অবশ্যই স্প্রে করবেন সেটাও একবার জেনে নিন। তো বন্ধুরা, এই যে এরিজের মেজর সোল পেডি প্ল্যান্টেশন স্পেশাল, এর মধ্যে কি কি আছে এটা একটু চটজলদি জেনে নেওয়া যাক। এর মধ্যে আছে আপনার ফসফরাস 20%, এর মধ্যে আছে পটাশিয়াম 13%, এর মধ্যে আছে জিঙ্ক 10%, এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে 2%, এর মধ্যে সালফার আছে 8% এবং বোরন আছে 0.5%। এই যে ফসফরাস, এর ধান চাষে ভূমিকাটা কি? তো IRRI বলছে, মানে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ওনারা বলছেন যে ধান চাষে যদি ফসফরাসের ঘাটতি লক্ষ্য করা যায় তাহলে আপনারা স্ক্রিনে যেরকম ছবিটা দেখতে পাচ্ছেন, ওই যে দেখছেন পাশকাঠির চারপাশগুলো কিরকম শুকিয়ে শুকিয়ে নামছে, গাছগুলো বেটে বেটে আছে, এই ধরনের কিন্তু লক্ষণ দেখা যাবে। পাশাপাশি যদি আপনার ফসফরাসের ঘাটতি আরো বেশি পরিমাণে লক্ষ্য করা যায় তাহলে দেখবেন ধানের যে পাতা, সেই পাতাটা কিন্তু পোড়া খৈরি বর্ণ ধারণ করবে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের লক্ষণ ফসফরাস ঘাটতির জন্য আসবে। পাশাপাশি আর কি কি লক্ষণ আপনার জমিতে দেখা যাবে না, ধান গাছ বেটে খাটো হবে, পাতাগুলো ছোট ছোট হবে, পাতা চওড়া হবে না, গাছের যে শেকড় সেই শেকড়ের ডেভেলপমেন্ট বা শেকড়ের বৃদ্ধি ঠিকঠাক মতো হবে না, পাশকাঠির পরিমাণ কিন্তু মারাত্মকভাবে কমে যাবে, গাছে ফুল ফলের সংখ্যা কমে যাবে, পরবর্তী সময়ে যখন শীষ বার হবে সেই শীষের দৈর্ঘ্য ছোট হবে এবং দানাগুলো ঠিকঠাক ভরবে না এবং দানার যে কোয়ালিটি সেই কোয়ালিটিও কিন্তু ভালো হবে না। তো এই সমস্ত কিছুগুলো মাথায় রেখে এই যে এরিজের পেডি স্পেশাল, এর মধ্যে কিন্তু 20% ফসফরাসও রয়েছে। এছাড়াও এর মধ্যে 13% পটাশিয়াম আছে। তো পটাশিয়ামের যদি আপনার ধান গাছে ঘাটতি লক্ষ্য করা যায় তাহলে দেখবেন পাতা দু সাইডে কমলা বর্ণ ধারণ করবে, ডোগার দিক থেকে এই দুপাশের কমলা বর্ণগুলো কি হবে, একেবারে গোড়ার দিকে নেমে নেমে আসবে, পাতার ডোগাটা শুকিয়ে যাবে এবং সেই শুকনো অংশটা ধীরে ধীরে বাড়তে বাড়তে সমগ্র পাতাটাই একটা সময় শুকিয়ে যাবে, গাছের বৃদ্ধি স্তব্ধ হয়ে যাবে, গাছ ঠিকঠাকভাবে খাবার তৈরি করতে পারবে না। পাশাপাশি যদি আপনার পটাশিয়ামের ঘাটতি থাকে ধান চাষে তাহলে কি হবে, শেকড়ের ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে না, শেকড়ের যদি ডেভেলপমেন্ট ঠিকঠাক না হয় তাহলে কি হবে, গাছের বাড়বাড়ন্ত আপনি চোখে পড়ার মতো লক্ষ্য করতে পারবেন
পারবেন না। আর পটাশিয়ামের ঘাটতি থাকলে আরও যে জিনিসগুলো হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফাঙ্গাল অ্যাটাকগুলো আসবে, যেমন পাতাতে ব্লাস্টের পরিমাণ বেড়ে যাবে, খোলা পচার সমস্যা কিন্তু বেড়ে যাবে। পরবর্তী সময়ে যে দানাগুলো ভরবে সেই দানাগুলো কিন্তু মোটেও ওজনদার হবে না। পাশাপাশি এর মধ্যে 10% জিঙ্ক আছে এবং ধান চাষে আপনারা জিঙ্কের ভূমিকা কি সেটা কম বেশি প্রত্যেকেই জানেন। এই জিঙ্কের যদি ডেফিসিয়েন্সি ধান চাষে লক্ষ্য করা যায় তাহলে প্রথমে পাতাটাতে 1-2 করে টিপ 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 হালকা হালকা ময়লা ময়লা কালচে কালচে বা খয়েরি খয়েরি দাগ দেখতে পাবেন, এবং যত সময় যাবে এই দাগগুলো আরো গাঢ় হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্যাটা, এবং পরবর্তী সময়ে পুরো পাতাটা খয়েরি বা আপনার হলদে বা লালচে বর্ণ ধারণ করে পুরো পাতাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়াও যদি আরো জিঙ্কের ঘাটতি প্রকট হয় তাহলে কি হবে, ধান গাছে যে পাশকাঠির সংখ্যা, সেই পাশকাঠির সংখ্যা কিন্তু একেবারেই কমে যাবে। ধান গাছের বাড়বাড়ন্ত হবে না। পত্র ফলকের যে সাইজে কিন্তু পত্র ফলকের সাইজেও কিন্তু বড় হবে না, গাছ বেটে খাটোই কিন্তু থেকে যাবে। এছাড়াও ধান চাষে জিঙ্কের গুরুত্ব কয়েক গুণ বেড়ে যায় যখন চালের প্রশ্ন আসে। যদি চালের মধ্যে আপনার জিঙ্কের উপস্থিতি একেবারে কম হয় বা যদি একেবারেই না পাওয়া যায় তাহলে সেই চালের কিন্তু পুষ্টিগত মান কিন্তু খুব নিম্নমানের হয়। এই বিষয়টাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান জিঙ্কের মতোই, সেটা হচ্ছে সালফার। এবং সালফারের ভূমিকা কি ধান চাষে সেটা আপনাদেরকে আমি এর পূর্ববর্তী ভিডিওতে বলেছি। IRRI বলছে যে যদি আপনার ধান চাষে সালফারের ঘাটতি লক্ষ্য করা যায় তাহলে একেবারেই কিন্তু পাশকাঠি আপনারা দেখতে পাবেন না, গাছও কিন্তু ঝাঁ চকচকে সবুজও কিন্তু আপনারা পাবেন না। আপনারা ছবিতে সেইগুলো দেখতে পাচ্ছেন। তো যদি সালফারের ডেফিসিয়েন্সি থাকে ধান চাষে তাহলে কি হবে, আপনার নতুন পাতা পুরনো পাতা সেই একটা ফ্যাকাশে হলদে টাইপের সম্পূর্ণ গাছটাই কিন্তু হয়ে যাবে, গাছের বৃদ্ধিটাও কিন্তু থেমে যাবে। তো সালফারের ঘাটতি যদি লক্ষ্য করা যায় তাহলে ধান গাছে পাশকাঠির পরিমাণও আপনারা দেখতে পাবেন না। এবং যেটা মারাত্মক প্রভাব ফেলবে সেটা হচ্ছে পরবর্তী সময়ে যেটা শীষের দৈর্ঘ্য। সালফারের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু শীষের দৈর্ঘ্যটা ছোট হবে। তাহলে শীষের দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, সেখানে দানার পরিমাণও কিন্তু কম আসবে। আর দানার পরিমাণ কম এলো মানেই কিন্তু আপনি ফলনে মার খেলেন। তাহলে এতটাই কিন্তু সালফার ইম্পর্টেন্ট। এবং এই যে এরিজের মেজরসল পেডি স্পেশাল এর মধ্যে কিন্তু 8% সালফারও রয়েছে। তো বন্ধুরা এই মেজরসল পেডি স্পেশালে যেরকম ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, সালফার রয়েছে, পাশাপাশি এর মধ্যে ম্যাগনেসিয়ামও রয়েছে। এবং ম্যাগনেসিয়ামের যে পরিমাণ এখানে সেটা হচ্ছে 2%। এবং আপনারা জানেন যে ধান চাষে ম্যাগনেসিয়ামের ভূমিকা কিন্তু সেরকম একটা নেই, তবে ইদানিং বেশ কিছু জমিতে কিন্তু ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যাচ্ছে ধান চাষে। এবং এর যে লক্ষণটা এটাও কিন্তু অনেকটা ওই পটাশিয়াম ডেফিসিয়েন্সির লক্ষণের মতোই। মানে কি হবে, পাতার দুই পাশে কি হবে, কমলা বর্ণ ধারণ করবে। ডোগার দিক থেকে এই কমলা রংটা কি হবে, গোড়ার দিকে যাবে পাতার পাতার মাঝখানটা হালকা হলুদাভ বর্ণ ধারণ করবে, অনেকটা পটাশিয়াম ডেফিসিয়েন্সির মতো। এবং ধীরে 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 পাতাটা ঝরে পড়ে যাবে, গাছের বৃদ্ধিটাও কিন্তু একটু থেমে যাবে। এবং সর্বশেষ যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে বোরন। বোরন 0.5% এখানে রয়েছে। এবং আপনারা ধান চাষে বোরনের ভূমিকাটা জানেন। যদি আপনার গ্রোথ লেভেলে যদি বোরনের ডেফিসিয়েন্সি ব্যাপক হারে লক্ষ্য করা যায় তাহলে কি হবে, ধান গাছের যে প্রত্যেকটা কাঠি হবে সেই কাঠির তলার দিকের পাতাগুলো বাদ দিয়ে নতুন পাতাগুলো মনে হবে যেন পুড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এই রকম লক্ষণ দেখা যাবে। এবং ধান গাছের বৃদ্ধি হবে না, একেবারে যেন থেমে আছে এই রকম মনে হবে। আর ফ্লাওয়ারিং স্টেজে অর্থাৎ ধানের থোড় অবস্থায় বা গর্ভাবস্থায় বা পরবর্তী সময়ে যখন শীষ বার হবে, বোরনের যদি আপনার ধান চাষে ঘাটতি থাকে তাহলে কি হবে, দানাগুলো পুষ্ট হবে না, ওজনদার হবে না, এবং ফাঁকা মানে দানাগুলো ফাঁকা হওয়ার সম্ভাবনা বেশি হবে, যাতে কি হবে পরবর্তী ক্ষেত্রে দেখবেন ছিটে ধানের সংখ্যা কিন্তু বেড়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনি ফলন কম পাবেন। তাহলে বোরনের ভূমিকাটাও কিন্তু এখানে যথেষ্টই গুরুত্বপূর্ণ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই এরিজের যে মেজরসল পেডি প্ল্যান্টেশন স্পেশাল এটা কি আমরা সস্তা বলেই ব্যবহার করব?
না, এই যে ধান গাছ হলুদ হয়ে যাওয়ার সমস্যা, লাল হয়ে যাওয়ার সমস্যা, বা এই যে পাশকাঠি কম আসা, আমরা বলি জিঙ্ক দিন, সালফার দিন বা জিঙ্ক সালফেট দিন, এগুলো কিন্তু বছর বছর যখন আপনারা মাটিতে ব্যবহার করবেন, মাটির গুণগত মানও কিন্তু কমে যাবে। এবং এই যে জিঙ্ক সালফার এগুলো মাটিতে যদি আপনারা 1 বছর ব্যবহার করেন, তার পরবর্তী কিন্তু 2 বছর পরবর্তী সময়ে এগুলো ব্যবহার করা ঠিক নয়। আবার একটা কি সমস্যা হচ্ছে, আপনি হয়তো জিঙ্ক সালফার মাটিতে দিলেন, কিন্তু আপনার জমির মাটির পিএইচ ভ্যালু ঠিকঠাক নেই, তারপরেও দেখা যাচ্ছে যে গাছ ওটা ঠিকঠাক নিতে পারছে না, বা আপনি জিঙ্ক সালফার ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফরাস এগুলো সব জমিতে দিয়েছেন, কিন্তু তারপরেও গাছের চেহারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন না। তার মানেটা কি? আপনার মাটিতে সমস্যা আছে। কিন্তু এটা যদি আপনারা ফলিয়ার স্প্রে করে দেন, তাহলে অনেকটা সেই আমাদের শরীরে ইঞ্জেকশন নেওয়ার মতো ব্যাপার, মানে সরাসরি পাতার থেকে গ্রহণ করে ফেলবে এবং এর এফেক্টটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। মানে আপনি এটা যে দিলেন এবং এর কার্যকারিতা দেখতে পেলেন না, এমন বিষয়টা হবে না। এই কারণেই বলা যে আপনারা এরিজের এই যে মেজরসোল পেডি স্পেশাল, এটা কিন্তু ধান চাষে অতি অবশ্যই ব্যবহার করতে পারেন। এবং এই যে এত কিছু আলাদা আলাদা করে ব্যবহার না করে, মানে এই জিঙ্ক সালফার এবং এগুলো আলাদা আলাদা করে ব্যবহার করার খরচও অনেক বেশি, সেক্ষেত্রে আপনারা খরচটাও কমাতে পারবেন এবং অল ইন ওয়ান প্রোডাক্টেই কিন্তু আপনারা এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন, যাতে ধান গাছের স্বাস্থ্য ভালো থাকবে, ধান গাছের চেহারা ভালো থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনারা ভালো ফলনও নিশ্চিত করতে পারবেন। পরবর্তী বিষয়, এই যে মেজরসোল পেডি স্পেশাল, এটা আপনারা কখন এবং কিভাবে ব্যবহার করবেন? তো এটা আপনারা রাসায়নিক সারের সাথে, যখন আপনার ধান রোপণের বয়স 10 থেকে 12 দিন হবে, সেই সময় আপনারা ইউরিয়ার সাথে মাখিয়ে বিঘা প্রতি 1 কেজি হারে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খরচটা একটু বেশি পড়ে যাবে। তাহলে ভালো হয় যে ধান রোপণের পরে 10 থেকে 15 দিনের মাথায় অতি অবশ্যই এটা কিন্তু আপনারা একবার স্প্রে করতে পারেন। এবং যাদের ধান গাছ একেবারেই বসে গেছে, আপনারা 7 দিন ছাড়া ছাড়া অন্তত 2টো স্প্রে করুন। এবং তার পরবর্তী সময়ে যখন থোড় অবস্থায় আসবে, অর্থাৎ ধান গর্ভাবস্থায় আসবে, সেই সময় কিন্তু অতি অবশ্যই আর একটা স্প্রে করবেন। অর্থাৎ যদি আপনার ধান গাছ ঠিকঠাক থাকে, তাহলে 2টো স্প্রে যথেষ্ট। একটা গ্রোথ স্টেজে, মানে ধান রোপণের 10 থেকে 15 দিনের মাথায় প্রথম স্প্রে, এবং পরবর্তী স্প্রে ধানের থোড় অবস্থায়। এই 2টো অবস্থায় যথেষ্ট। এবং যাদের ধান গাছ একটু বেশি বসে গেছে বা সেরকম বাড়বাড়ন্ত একেবারে নেই, ওনারা কিন্তু 3টে স্প্রে করবেন, 7 দিন ছাড়া ছাড়া 2টো স্প্রে করবেন, এবং পরবর্তী যে স্প্রেটা সেটা কিন্তু থোড় অবস্থায় করবেন, তাহলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে। এরপরে আসি এই ডোজটার ব্যাপারে। ডোজ হচ্ছে, এটা প্রতি 15 লিটারের পাম্পে আপনারা 50 গ্রাম স্প্রে করবেন, এবং খরচটা আপনার ওই 20 থেকে 25 টাকার মধ্যেই ব্যারেল প্রতি এসে যাবে। এবং এটা কি আপনারা শুধু ধানেই ব্যবহার করতে পারবেন? একেবারে না, এটা ধান ছাড়া আপনারা অন্যান্য ফসলও ব্যবহার করতে পারেন। তো অন্যান্য ফসলের ক্ষেত্রে আপনারা কি করবেন? প্রতি লিটার জলে 2 গ্রাম হারে ব্যবহার করবেন। তাহলে দেখবেন অন্যান্য ফসলের চেহারাও কিন্তু ঝাঁ চকচকে হবে, খুব সুন্দর সবুজ চেহারা হবে, প্রচুর পরিমাণে শাখা প্রশাখা আসবে, এবং পাশাপাশি ফুল ফলের পরিমাণও কিন্তু বাড়াতে সাহায্য করবে। যদি আপনারা এটাকে বেগুন চাষে ব্যবহার করেন, তাহলে আমি বলবো 15 লিটার জল আপনারা 40 গ্রাম হারে স্প্রে করতে পারেন। পটলও কিন্তু 40 গ্রাম হারে ব্যবহার করবেন। অন্যান্য ফসলের ক্ষেত্রে বলবো আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। আরো একটা প্রশ্ন আসতে পারে যে একে কার কার সাথে মেশাতে আপনারা পারবেন? তো আমি বলবো, এর সাথে যদি আপনারা ভালো রেজাল্ট চান, তাহলে এর সাথে ছত্রাকনাশক মেশাবেন না, বা কোনো ধরনের পিজিআর এর সাথেও একে মেশানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আপনার গাছের বৃদ্ধি কম থাকে বা গাছ যদি একটু হলুদাভ থাকে, তাহলে আপনারা এর রেজাল্টটা আরো বা এর কার্যকারিতা আরো বাড়ানোর জন্য আপনারা কি করবেন? প্রতি 15 লিটার জলের সাথে এর সাথে 150 গ্রাম ইউরিয়া মেশাবেন। বা যদি আপনারা ওটা না চান, তাহলে আপনারা কি করতে পারেন? এর সাথে প্রতি লিটার জলে 2 ml হারে যে ন্যানো ইউরিয়া রয়েছে, সেই ন্যানো ইউরিয়াও কিন্তু এর সাথে যদি মেশান, তাহলে কিন্তু রেজাল্টটা আরো চোখে পড়ার মতো দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।